7,90,000 কোটি টাকা ব্যয় ধরে তুলনামূলক ছোট বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে 3 ভাগের 2 ভাগ বেতন ভাতা ও সুদ পরিশোধ সহ সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে, আর বাকি 1 ভাগ উন্নয়ন ব্যয়। তবে রাজনৈতিক দল ও বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো বলছে এই বাজেট পুরোপুরি 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাজেট হয়নি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে পর্যাপ্ত বরাদ্দ না রাখায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। এদিকে নির্বাচনের সময় সংবিধান ও নির্বাচন পদ্ধতি নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি না হওয়ায় দিন দিন জটিল হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। অনেকটাই মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও প্রধান কয়েকটি রাজনৈতিক দল। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে অর্থনীতি, কোন দিকে রাজনীতি, আর কোন দিকে যাচ্ছে দেশ? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি রাজনীতির সংশয়। আর এ নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন ব্যবসায়ী নেতা, FBCCI-এর সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরু করতে চাই বাজেট নিয়ে। আমরা রাজনৈতিক বিষয়ে কথা বলবো, সমসাময়িক। আপনি জানেন যে আজকেও সর্বদলীয় বৈঠক ছিল এবং আজকে প্রায় 6 থেকে 7 ঘন্টা আলাপ হয়েছে। আমরা সেই আলাপে যাব, তার আগে একটু বাজেট নিয়ে কথা বলে আসি। আপনি জানেন যে গতকাল যে বাজেট হয়েছে, নিশ্চয়ই সবই জানেন কোথায় কী হয়েছে, কম হয়েছে, বেশি হয়েছে। সিপিডিও আজকে এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে অর্থ উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের যারা প্রতিনিধি, তারাও আজকে প্রতিক্রিয়া জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে যেখানে এসে দাঁড়িয়েছে, সিপিডি বলেছে যে এই বাজেট হওয়ার পরেও চলমান যে অর্থনৈতিক অবস্থা, এখানে বিনিয়োগ কিভাবে বাড়ানো যাবে সেটি বাজেটে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তারা পায়নি, এমন একটি বিষয় রয়েছে। তো সব নিয়ে আপনি কি মনে করছেন, এই যে একটি অরাজনৈতিক সরকার, বিনিয়োগ না আসা, অর্থনীতি কি চাঙ্গা হবে গত 17 বছরে যে স্থবির হয়ে রয়েছে সেখান থেকে বাজেট পরবর্তী সময়ে? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রোতা ভাই বোনদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। ডক্টর সালাউদ্দিন সাহেবের এটা জীবনের প্রথম বাজেট। উনি বয়োবৃদ্ধ লোক, গুণী জ্ঞানী লোক, আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল। তো ওনাকে বাজেট দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। এই বাজেটে এই প্রথমবারের মতো গত ধরেন 20 বছর যদি আপনি ধরেন বা তার আগেও, প্রথমে বাজেটের সাইজটা একটু কমানো হয়েছে। জি, যেখানে আগে ছিল 4,90,000, সেখানে এখন একটু কমা 7,000 কোটি টাকা কমানো হয়েছে। এই অর্থটা হইল যে একটা বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক যে একটা সংকোচনমূলক বা কন্ট্রাকশনারি মুদ্রানীতি ফলো করতেছে, তার সাথে সামঞ্জস্য রেখে বা চেষ্টা করছে যেন সংকুচিত রাজস্ব নীতিও ফলো করার জন্য। এই কারণ দুটারই কারণ হলো একটা, যাতে করে এই রাজস্ব নীতি যদি সংকুচিত করে তাহলে হয়তো মূল্যস্ফীতি কমানোর জন্য সাহায্য করবে মুদ্রানীতিকে। তবে প্রশ্ন হলো যে এখানে যদি আমরা দুটা সাইড আছে তো বাজেটের, একটা হলো আয় আর একটা হলো ব্যয়। ব্যয় 7,000 কোটি টাকা কমাইছে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আয়ের বেলায়, রাজস্ব আয়ের বেলায়, যেখানে গত বছর ছিল 534, সেখানে এবার ধরছে 564 কোটি বাড়িয়েছে। এখন কথা হলো, আমরা সবাই জানি যে দেশে একটা এই মুহূর্তে দেশজ বা জাতীয় সঞ্চয় কমে গেছে, বিনিয়োগ কমে গেছে, উৎপাদন কমে গেছে। তাহলে একটা দেশে যখন উৎপাদন কমে এবং বিনিয়োগ কমে, সেখানে রাজস্ব আয় কীভাবে বাড়ে? এই রাজস্বের ভিতরে আবার ধরছে প্রায় 1,21,000 কোটি টাকা বিদেশি ঋণ এবং 1,30,000 কোটি টাকার মতো মানে আমাদের লোকাল আভ্যন্তরীণ ঋণ। কিন্তু আমরা যদি আমাদের বর্তমান অর্থনীতির দিকে তাকাই, তাহলে প্রথমবারের মতো আমি দেখলাম যে আমাদের যে ব্যাংকে সঞ্চয়ের হার বা আমানতের হার অনেক কম আগের থেকে। যেখানে এবারে 10-11% ছিল আগে, সেটা এখন গত বছর দেখলাম
5.7%। এবং তার প্রতিক্রিয়া হিসেবে যদি আমরা দেখি, তাহলে দেখি যে যেখানে প্রাইভেট সেক্টরের লোন সাধারণ নিয়মেই অ্যাবাউট 10 থেকে 11% জিডিপি থাকে, সেটা যেটা প্রবৃদ্ধি হয়, সেটা এই বছর প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.7%। তার মানে হলো অর্থনীতির অবস্থা খারাপ হওয়াতে রাজস্ব আয়ও কম হয়েছে। তো এখন এই অবস্থার প্রেক্ষিতে কিভাবে রাজস্ব আয় বৃদ্ধি করবে, এটার কোনো দিক নির্দেশনা এখানে নাই, এবং কোনো রকম কোনো আইডিয়াও আমরা করতে পারলাম না। 2 নম্বর কথা হলো, যদি যেখানে আভ্যন্তরীণ সঞ্চয় কমে গেছে, ব্যাংকে আমানত কমে যাচ্ছে অন্যান্য বছরের তুলনায়, সেখানে যদি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যদি সরকার ঋণ নেয়, তাহলে বেসরকারি খাত কোত্থেকে ঋণ পাবে? আর বেসরকারি খাতের সব বিনিয়োগ আসে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। তো সেজন্য আমি মনে করি যে যদিও মুদ্রানীতি এবং রাজস্ব নীতিতে একটা সামঞ্জস্য আনার চেষ্টা করছে, কিন্তু যখনই আমি আয়ের জিনিসটা দেখি, যে হিসাবটা দেখি, তখনই আমার কাছে মনে হচ্ছে, ব্যয়ের জিনিসটা দেখি তখনই মনে হচ্ছে যে সেটাতে কোনো সামঞ্জস্য নাই। তার মানে একটা দাঁড়ায়, সেটা হলো একটা বাজেট দেওয়ার দরকার, দিলাম, যে সরকারে আছে যতটুকু বাস্তবায়ন করা যায় যাবে, না করলে তো পরবর্তী সরকারের দায়িত্বে এটা পড়বে। এই জিনিসটা আমার মনে হয়। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনি এবার জানেন, আমরা শুরুতে বলছিলাম যে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা, বিশেষ করে যেহেতু ছাত্র আন্দোলন হয়েছে 24 জুলাই আমরা বলি, সেখানে শিক্ষা নিয়ে একটি অনেক আকাঙ্ক্ষা ছিল ছাত্রদের মাঝে। সেখানে আমরা দেখলাম যে এবারের বাজেটে, গত বছর বাজেটে যে বরাদ্দ ছিল, এবার শিক্ষায় ঠিক একইভাবে বরাদ্দ রাখা হয়েছে, বাড়ানো হয়নি তেমন। এটি নিয়ে আপনি কি মনে করেন, আরো বেশি দেওয়া যাতে কিনা? স্বাস্থ্য এবং কৃষিতেও একই অবস্থা। শুনুন, এই তিনটা জিনিস হইল আমাদের বেসিক: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কৃষি। কৃষি যদিও বাংলাদেশে বর্তমানে জিডিপির মাত্র 11 থেকে 12% কন্ট্রিবিউশন করে, যদি আমরা 70-এর দিকে তাকাই, তাহলে প্রায় 60% কৃষির অবদান ছিল জিডিপিতে। তখন কিন্তু আবার শতকরা 80% লোক বাংলাদেশে কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এখন কমে কৃষির অবদান ইন দ্য জিডিপি কমে গেছে টু 11 থেকে 12%-এর মধ্যে। কিন্তু মোট কর্মক্ষম লোকের শতকরা 46% কিন্তু এখনও কৃষিতে মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। অনেকে আজ ধরেন শুধু ফার্টিলাইজার ব্যবসা করে, পেস্টিসাইড ব্যবসা করে, সেটাও কিন্তু কৃষি সংক্রান্ত ব্যবসা। এখন কৃষিতে গত বছর আমাদের, গত আর্থিক বছরে, নট যেটা চলছে এটা না, 23-24 আমাদের কৃষির প্রবৃদ্ধি ছিল কৃষি খাতের 3.9%। কিন্তু এখন দেখলাম যে এই আর্থিক বছরে যেটা চলতেছে, শেষ হবে জুন মাসের 30 তারিখ, তাতে মাত্র 1.97%। তার মানে কৃষিতে প্রবৃদ্ধি কমে গেছে। কিন্তু কৃষির প্রবৃদ্ধি যখন কমে, তাহলে কৃষিখাত থেকে অনেক লোক আবার কর্মহীন হয়ে পড়বে। তো এটার একটা নেগেটিভ সাইড আছে, খুবই খারাপ, যেটা স্পেশালি গ্রামীণ অর্থনীতির জন্য। সেজন্য আমরাও চাইছিলাম যে কৃষিতে প্রণোদনা বা অন্যান্য সাবসিডি দিয়া কৃষিখাতের জন্য বরাদ্দ বাড়ানো হোক। আর শিক্ষা, বাংলাদেশে যদি আমরা যাই, বাংলাদেশের শিক্ষা আমরা সবাই বলি যে এই শিক্ষা প্রযুক্তি নির্ভর সমাজের জন্য, বা প্রযুক্তিগত যে উন্নয়ন হয়েছে গত 20 বছরে, সেই তুলনায় আমাদের শিক্ষার কোনো পরিবর্তন হয় নাই। সেজন্য যেটা আমাদের দরকার, যে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার এবং আমূল পরিবর্তন, যাতে করি যারা শিক্ষিত হচ্ছে, স্পেশালি হায়ার এডুকেশন, তারা যেন আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজের জন্য যুগ উপযোগী হয়। কিন্তু সেই বরাদ্দ বাড়ানো যেত না 3টি খাতে। আপনার কি মনে হয়, আপনি যে বাজেট দেখেছেন, আরো কি রাখা যেত বরাদ্দ? নাকি যেমন আমরা দেখছি অন্যান্য খাত, যেমন পরিবহন খাতে আমরা দেখেছি কমেছে, প্রায় 10-12 হাজার কোটি টাকা কমেছে। না, আমরা তো মোট ব্যয় তো কমানো হয়েছে। সেক্ষেত্রে এগুলোতে আরো গুরুত্ব যেত কিনা কম্পেয়ার করে?
এখন কথা হলো যে একটা কথা বলি, প্রত্যেক বাজেটের একটা চরিত্রের বৈশিষ্ট্য থাকে, একটা দর্শন থাকে। জি। এই বৈশিষ্ট্যটা আমরা কোত্থেকে পাই? আমরা পাই যখন দেশে একটা নির্বাচিত সরকার থাকে, সেই নির্বাচিত সরকার সেই দলগুলো যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন তাদের একটা ম্যানিফেস্টো জনগণের কাছে দেয়। সেটাকে আমরা মনে যে এটা জনগণের কাছে তারা ওয়াদাবদ্ধ যে যদি তারা নির্বাচিত হয়, জনগণ যদি তাদেরকে ভোট দেয় এবং তারা যদি সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তারা জনগণের জন্য এই কাজগুলো করবে। শিক্ষা খাতে এই, স্বাস্থ্য খাতে এই, কৃষি খাতে এই, বা যে খাতে আপনি ধরেন। এখন প্রবলেমটা হইল, এখন যে বর্তমান সরকার, তারা তো নির্বাচিত সরকার না, ওনাদের কোনো দর্শন তো আমরা জানি না, ওনারা কোন চিন্তাধারা থেকে বাজেটটা প্রণয়ন করছে। হ্যাঁ, একটা বলতে পারেন যে আয়ের সাথে ব্যয় একটা সঙ্গতি রেখে একটা নাম্বার তারা দিছে, এবং আমরা এটাও জানি যে যেটা আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি, যদি নির্বাচন হয় তাহলে এই বাজেট পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব ওনাদের থাকবে না। তো সেই অবস্থার প্রেক্ষিতে আমি এটুকু বলতে পারি যে বর্তমানে যে অবস্থা আছে, এই অবস্থাতে এই বাজেট পুরোপুরি বাস্তবায়ন না হতে পারে, এক। আর যেটা আপনি বললেন যে কি আরো বেশি দেওয়া যেত কি যেত না, এখন ওনাদের তো কোনো দায়বদ্ধতা নাই জনগণের কাছে। এটা যদি একটা নির্বাচনের মাধ্যমে সরকার আসতো, যদি ম্যানিফেস্টো থাকতো, তাহলে আমরা এই কথাটা বলতে পারতাম যে আপনি জাতির কাছে এই ওয়াদা করছেন ইলেকশনের আগে। একদম একদম। হ্যাঁ, কিন্তু এখন তো আমরা সেটা বলতে পারছি না। আচ্ছা, আরেকটা বিষয় মিন্টু ভাই, যে কালো টাকা বৈধ করার যে প্রস্তাব, হ্যাঁ, সেটি পুরোপুরি বন্ধ করার একটি দাবি বা উচিত ছিল, এমনটি কথা বলেছে সিপিডি, যে অন্তত এই অন্তর্বর্তী সরকার এই সুযোগটি না রাখলেও পারত। তো কিছুক্ষণ আগে যে প্রতিক্রিয়া জানিয়েছে অর্থ উপদেষ্টা, সেখানে কিংবা পরিকল্পনা উপদেষ্টা, তারা মূলত বলতে চেয়েছেন যে এটি মূলত কালো টাকা পুরোপুরি বৈধ করার সুযোগ তারা দিয়েছেন, বিষয়টি তেমন নয়। তারা এমনটি বলেছেন যে বিদেশ থেকে অনেকে টাকা পাঠায় রেমিটেন্স অবৈধ পথে, সেগুলো যাতে বৈধ করা যায় তার একটি ব্যবস্থা তারা করেছেন। আবার তারা বলেছেন যে কালো টাকা যাদের আছে তাদেরকে সাদা করার আগে তাদেরকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ বা তাদেরকে জানতে চাওয়া হবে এটার সোর্স বা এগুলো তারা বলেছেন। তারা প্রত্যক্ষভাবে কালো টাকা সাদা করতে দিয়েছেন এমনটি তারা মানতে নারাজ। কিন্তু আপনি তো দেখেছেন যে বিষয়টি কি, এই বিষয় এটি আসলে আমরা সচরাচরই যারা ব্যবসায়ী, তারা কিন্তু সবসময় কালো টাকা সাদা করার যে সিস্টেম বাংলাদেশে দাঁড়া করা হয়েছে সেটার বিপক্ষে ছিলাম, এখনও আছি। তবে এবারের বাজেটে যেটুকু আমি পড়লাম, তাতে এটাকে ঠিক কালো টাকা সাদা করছে এটা বলা যাবে না। এটাকে বলা যাবে যে অবৈধ অর্জনকে বৈধ করার একটা পথ। অবৈধ অর্জন আর কালো টাকা, মানে দুটোকে আমরা পার্থক্য কীভাবে করতে পারি? দুটোই অবৈধ, তবে যদি আপনি কালো টাকা বলেন, তার একটা যদি বিদেশ থেকে টাকা নিয়ে আসে, সেটা বলেছে অর্থ উপদেষ্টা। হ্যাঁ, সেটার একটা হিসাব। আর একটা হিসাব হইল যে আপনার আয় ছিল কালো টাকা, যেইমাত্র আপনি ট্যাক্স দেন না তখনই তো এটা কালো টাকায় পরিণত হয়। সেটাকে ওই টাকাটাকে আপনি যদি বৈধ পথে নিয়ে মানে বৈধ করতে চান, তাহলে পুরোপুরি ট্যাক্স দিয়ে এবং তার সাথে যদি আপনি ইন্টারেস্ট এবং জরিমানা দিয়ে যদি আপনি বৈধ করেন, আমার কোনো আপত্তি নেই। তাতে এই অপ্রদর্শিত টাকাগুলো আবার অর্থনীতিতে যোগ হবে, এটা কর্মকাণ্ড বাড়াবে অর্থনীতি। সো এটা দুই জিনিস, একটা হলো পাচারকৃত টাকা দেশে আনা, আরেকটা হলো যেটা আপনি বললেন যে ওই যে বৈধ পথে টাকা আনা, আরেকটা হলো যে অপ্রদর্শিত আয়কে আগে দেখেন নাই, ট্যাক্স দেন নাই, এখন যদি আপনি ওই টাকা প্রদর্শন করেন এবং ট্যাক্স দেন এবং জরিমানা দেন, ফাইন দেন, তাহলে এটাকে বৈধ করা, এটা আমি কোনো অসুবিধা দেখি না। এটা দুনিয়ার অনেক দেশে এটা আছে। আচ্ছা, এবং এটা ব্যবসা বান্ধব বলা যায় নাকি? ব্যবসা বান্ধব আমি বলবো না, তবে এটুকু আমি বলবো যে এটা ভবিষ্যতে ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়াতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আমরা এখন যারা ব্যবসায়ী নেতা রয়েছে, এফবিসিসিআই বলি বা বিভিন্ন কলকারখানা বা ইন্ডাস্ট্রির মালিক যারা, তারা মাঝে মাঝেই বলে থাকেন যে তারা ব্যবসায়িক যে সুযোগ সুবিধা সেটি তারা পাচ্ছেন না। তারা এই সরকারের ব্যবসায়িক
যে সুবিধা দেওয়ার কথা সেটি দিচ্ছে না বলে তারা দাবি করছেন। আবার অন্তর্বর্তী সরকার মাঝে মাঝে আকার ইঙ্গিতে বলে থাকে যে ব্যবসায়ী নেতারা, আপনারা যারা রয়েছেন, আপনারাই সরকারকে ব্যবসায়ী হিসেবে যতটুকু সহযোগিতা করবার কথা একটা রাষ্ট্রকে এগিয়ে নিতে, সেটিও করছেন না। সেটি আসলে মানে আপনার কাছে কী মনে হয়, মানে একটু দ্বিমুখী কেন, ব্যবসায়ী ভার্সেস অন্তর্বর্তী সরকার কেন হলো? প্রথমে একটা কথা বলি, এটা প্রচলিত একটা কথা এবং এটাই সত্যি কথা যে বেসরকারি খাত দেশের অর্থনীতির তালিকা শক্তি। এটা বিভিন্ন দিক থেকে আপনি দেখতে পারেন, যে আঙ্গিকে আপনি বিচার করেন। যেমন ধরেন, দেশে যত কর্মসংস্থান আছে তার প্রায় 91% বেসরকারি খাতে চাকরি করে, মাত্র 7 থেকে 8% সরকারি খাতে চাকরি করে। জি। যদি আপনি বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দেখেন যে মোট যত বিনিয়োগ হয় তার শতকরা 94% বা 95% বিনিয়োগ করে বেসরকারি খাত, মাত্র 5 থেকে 6%। 3-4 বছর আগে ছিল 7 থেকে 8%, যখন বড় বড় এই প্রজেক্টগুলো ছিল, যেমন পদ্মা ব্রিজ, অমুক তমুক ছিল তখন। কিন্তু এখন সরকারি বিনিয়োগ এবছর তো আরও কমে যাবে। এবছরও আপনি দেখবেন যে এডিপিতে এত টাকা দেওয়া হয়নি যত টাকা দেওয়ার কথা, যদিও ওই পার্সেন্টেজ ঠিক রাখছে, বিকজ বাজেটের আয়তন তো অত বাড়ে নাই। তো এখন যদি আমি আসল কথা আসি, তাহলে সেটা হলো যে বেসরকারি খাতেই হলো অর্থনীতির তালিকা শক্তি। যদি কর্মসংস্থান দেখেন, যদি বিনিয়োগ দেখেন এবং উৎপাদন দেখেন, যদি বিনিয়োগ যদি 96% হয় বা 95% বেসরকারি খাত করে, তাহলে উৎপাদনও তাই করতেছে। অবশ্যই। এখন এই পজিশনে বেসরকারি খাতকে সাহায্য করা অত্যন্ত জরুরি। যেই জন্য বেসরকারি খাত দেখতেছে যে বেসরকারি এই যে বাজেটটা এখন আপনি দেখেন, অনেকেই বলতেছে আমাকে, আমিও পড়ে তেমন কিছু পাই নাই সেখানে, যে যেটা ব্যবসা, আমরা বাজেট বলতে কি বুঝি? বাজেট বলতে আমরা বুঝি যে একটা তো আয় ব্যয়ের হিসাব, এটা দুনিয়া সব দেশে সব সরকার দিতেই হয়। এই ব্যয়ের ভিতরে আমরা দেখি যে, বা ইভেন রাজস্ব আয়ের ভিতরে আমরা দেখতে চাই যে এরা যেন এই বাজেট জন্য ব্যবসা বাণিজ্যকে সহায়তা করে, এই বাজেট জন্য ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ডকে প্রসারিত করে, এই বাজেট জন্য বিনিয়োগ বৃদ্ধি করে, এই বাজেট জন্য মানুষের জীবন মান উন্নয়ন করে, এই বাজেট জন্য মানুষকে আয় উন্নতি বাড়ে। আয় উন্নতি যদি বাড়ে তাহলে মানুষের খরচ বেশি করবে, খরচটাও কিন্তু জিডিপির একটা অংশ। তো এখন প্রবলেমটা হইল যে এই যে ব্যবসা বান্ধব যে কথাগুলো আমরা বলতেছি, সেটার জন্য যেই স্পেশাল কিছু কনসিডারেশন করার কথা, সেগুলি আমরা দেখতে পাচ্ছি না এই বাজেটে। এই মুহূর্তে না, বাজেটে নাই ইয়াতে। তো সেজন্যই অনেকে বলতেছে এটা ব্যবসা বান্ধব না। এটার আরেকটা কারণ হলো, বিকজ এখন মনে করেন বাংলাদেশ ব্যাংক উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য সংকুচিত মুদ্রা দিয়ে ফলো করতেছে, তাহলে ব্যাংক থেকে টাকা ঋণ পাওয়া একটু মুশকিল। আবার সরকার রাজস্ব নীতি সংকুচিত করে আনতেছে সামঞ্জস্য করার জন্য মুদ্রানীতি। মানে এইসব কারণে ব্যবসায়ীরা একটু অখুশি এই সরকারের প্রতি, নাখোশ এই কারণে না, এখানে খুশি অখুশির ব্যাপার না। আমরা বলতে যে সরকার যা করার দরকার সেটা সরকার করতেছে না। এখন আপনি যদি একটা দেশে যদি সঞ্চয় কমে যায়, বিনিয়োগ কমে যায়, কর্মসংস্থান মানে না সৃষ্টি না হয়, তাহলে দেশের ভবিষ্যৎটা কি সেটা তো দেখতে হবে। ব্যবসায়ীরা ওইটাই বলতেছে যে আমরা ব্যবসা বা বিনিয়োগ সহায়ক এমন কিছু পাই নাই যার মাধ্যমে আমরা উৎসাহিত হইতে পারি আমাদের উদ্যোগ এবং উদ্যমকে ব্যবহার করার জন্য। যদি আমরা আমাদের উদ্যোগ এবং উদ্যমে ব্যবহার না করি, তাহলে কিন্তু ভবিষ্যতে বিনিয়োগ কমে যাবে। বিকজ দেখেন, এই আর্থিক বছরে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে প্রায় 28% গত বছরের তুলনায়। এখন একটা দেশে যদি মূলধনী যন্ত্রপাতি না আসে, অর্থাৎ মূলধন মানে কি, মেশিনারিজ, ক্যাপিটাল মেশিনারিজ, তো আপনি যদি মেশিনারি যদি না আসে, তাহলে উৎপাদন কিভাবে বাড়বে? তো উৎপাদন যদি কমে যায়, তাহলে রাজস্ব আরও কমে যাবে, মানুষের আর্থিক অবস্থা আরও খারাপ হবে, মানুষ কর্মসংস্থান আরও কমে যাবে, আরও হারাবে। সেই জন্যই
আমরা ব্যবসায়ী নেতারা এবং ইনক্লুডিং আমি বলতেছি যে এই বাজেট আরও বেশি ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ সহায়ক উচিত ছিল। জি, মনির আরেকটা বিষয় জানতে চাই, আমরা দেখেছি গত যে সরকার ছিল প্রায় 15-16 বছর ধরে একটানা, সেই সরকারকে ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীরা রাজনীতিতে যোগদান করে তারাই বড় রাজনীতিবিদ হয়েছেন, তারাই সরকারের সবচেয়ে বড় পার্ট হয়েছেন এবং সরকার পরিচালনাতে অংশ নিয়েছেন ব্যবসায়ী নেতারা। এমনকি আমরা যদি বলি সালমান এফ রহমানকে আমরা দেখেছি, যিনি দরবেশ নামে খ্যাত ছিলেন, অর্থনীতির দরবেশ, এবং যারা কিনা এই অর্থনীতিকে ধ্বংস করার পিছনে অনেক বেশি নেতিবাচক ভূমিকা পালন করেছেন, যেটি আমরা এখন বিভিন্ন পত্রপত্রিকা কিংবা আদালতে দেখতে পাচ্ছি, সরকারের বিভিন্ন প্রতিবেদনেও দেখতে পাচ্ছি। নতুন যে রাজনৈতিক সরকার গঠন হবে আগামী ডিসেম্বর বলি কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি যখনই হয়, খুব শিগগিরই হয়তো হবে, সেই সরকার গঠন হলে আপনি কি এমন কোনো দরবেশ আবার তৈরি হতে পারে কিনা, এমন কোনো শঙ্কা আপনি করেন কিনা, আমি সূত্র জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টুর সঙ্গে। আমাদের আলোচনার বিষয় রাজনীতির সংশয়। মিন্টু ভাই, যেটি আমরা বলছিলাম, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি রাজনীতির সংশয়, সেখানে আমরা এতক্ষণ বাজেট কিংবা ব্যবসায়ীদের নানান বিষয় নিয়ে কথা বলছিলাম। ব্যবসায়ীদের জন্য এই সরকার কী করছে না করছে, কিংবা ব্যবসায়ীরা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে ব্যবসা আরও অগ্রগতির জন্য। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে যখন রাজনৈতিক সরকার আসবে আগামী 6 মাস 8 মাস পরে, সেই সরকারকে ব্যবহার করে কিংবা রাজনীতিতে ঢুকে নতুন কোনো সালমান এফ রহমান কিংবা নতুন কোনো অর্থনীতি দরবেশ আবারও তৈরি হবে কিনা, এমন কোনো শঙ্কা আপনি করেন কিনা? প্রথমে বিয়ে কথা উত্তরভাবে দিই, দরবেশ কাকে বলে আমরা তো সবাই জানি। এটা একটা লোকের বিষয় না। যদি আমি সত্যিকার অর্থে বলি যে যার কথা আপনি বলতেছেন, তার এককালে তার ফ্যামিলি একটা বিরাট অবদান ছিল বাংলাদেশে। যদি আপনি রিয়েলিস্টিক্যালি চিন্তা করেন, অর্থনীতি বেসিক্যালি উৎপাদনে বিনিয়োগ, তাহলে কিন্তু একদম ওনাদেরকে অবহেলা করা যাবে না। ওনাদেরকে ধরতে হবে যে তারা বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য তাদের একটা অবদান আছে। কিন্তু মেইন সমস্যা হলো আমাদের যে সিস্টেম, গত 15 বছরের একটা রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী, বা এটাকে আপনার রাজনৈতিক অভিজাত মহলও বলতে পারেন, তাদের সাথে একটা নব্য এই ব্যবসায়ী নামক একটা গোষ্ঠী, যারা আগে হয়তো ব্যবসা করেও নাই কোনোদিন, মানে জাত ব্যবসায়ী না, একটা দালাল টাইপের ব্যবসায় গোষ্ঠী, তার সাথে বাংলাদেশের আমলা, এই তিনটা গ্রুপ একত্রে সমন্বিত এমন একটা স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী তৈরি করছে এদেশে। তারা দেশের প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, এগুলিকে নিজস্ব কবজায় নিয়ে গেছে। একদম। সেটা আপনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ধরেন, বাংলাদেশ ইভেন টিভি স্টেশন ধরেন, ব্যাংক সেক্টর বলি, বাংলাদেশের ব্যাংকগুলো বলেন, যেই সেক্টরে যে প্রতিষ্ঠানে বলেন, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনগতভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলা, যেগুলি আইন দ্বারা প্রতিষ্ঠিত, যেমন দুদক তো সংবিধানে নাই, জি না, বাট ইলেকশন কমিশন সংবিধানে আছে। তো এরকম সাংবিধানিক প্রতিষ্ঠান, মানে এই আইনের বলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান লাইক বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন এফবিসিসিআই, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়ে নিজেদের সাথে পরিচালিত করছে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলি জনগণের জন্য কাজ করতে পুরোপুরি অক্ষম ছিল। তারা শুধু সক্ষমতা অর্জন করছে চুরি ডাকাতি দুর্নীতি করার জন্য, এই লোকদের সাহায্য করার জন্য, এই সিন্ডিকেটকে। এখন সিন্ডিকেটটা মিলেই দরবেশ, আপনি যেভাবে বলেন, কিন্তু আমার কথা হলো, এটা একটাকে আমি বলি, এটাকে
স্বার্থের নিশি গোষ্ঠী, জি। নিজের স্বার্থে লুণ্ঠন করা, দেশের সম্পদ চুরি করা, দেশকে মানে আপনি সব অঙ্গে ক্ষতিগ্রস্ত করা। এটা কিন্তু তারা কিন্তু সব ব্যবসা বাণিজ্য করতো না। হয়তো দুই একজন হতো দেখবেন, বাকি সবই কিন্তু বাড়ি আছে, গাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, বিদেশে গাড়ি আছে, এগুলি মানে ওদের পথচালনা সব জায়গায় সবচেয়ে সম্পদশালী, কিন্তু দেশে কোনো কিছু দেখবেন না তাদের তেমন। এখন আপনি কি এটাকে বাদ দিতে পারবেন পুরোপুরি? এটা বাদ দেওয়া যায় না। এই জন্য যদি রাজনীতি ঠিক না হয়, রাজনীতি এবং অর্থনীতি এই দুইটা কিন্তু একদম অঙ্গাঙ্গি জড়িত। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রিত করে। যদি অর্থনীতিকে নিয়ন্ত্রিত করা না হয়, তাহলে কিন্তু ওই অর্থনীতি যারা পরিচালিত করবে, বেসরকারি খাত, তাদের কর্মকাণ্ড হবে লাগে সিন্ডিকেট। আর অর্থনীতি উৎপাদনের মাধ্যমে, দেশের জন্য সম্পদ সৃষ্টির মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে রাজনীতিকে পরিচালিত করে। এখন প্রশ্নটা হইল, যদি রাজনীতি ঠিক না থাকে, তাহলে আপনি অর্থনীতি যারা পরিচালিত করেন তাদেরকে কিভাবে ঠিক করবেন? কোনোভাবে ঠিক করা সম্ভব না। দিন দিনে ওই রকম ওই সিন্ডিকেট যেটা বলেন এগুলি বাড়বে। এই জন্য প্রথম যেটা দরকার, রাজনীতিকে ঠিক করা। তার মানে আপনি বলছেন যে যদি রাজনীতি ঠিক না হয়, তাহলে রাজনৈতিক সরকার আসার পরে এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, যদি রাজনীতি ঠিক না হয়। না হয়। এখন আপনি একটা দিন রাজনীতি কিভাবে ঠিক হবে বললে তো রাজনীতি ঠিক হবে না। রাজনীতি ঠিক হবে তখনই যদি আপনি দেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচনের মাধ্যমে যদি নেতা নির্বাচিত করতে পারেন। এখন যদি আপনি গত 2008 থেকে আরম্ভ করে যত নির্বাচন দেখছেন, এগুলি কোনো নির্বাচনে ছিল না। যার ফলে ইভেন রাজনীতিতে আপনি যদি আমাদের এমপিদের কোয়ালিটি দেখেন, গত কয়েক বছর ভালো ভালো যারা আমরা দেখতাম লুঙ্গি পরে রাজনীতি করত, যারা কোনোদিন মানে বাড়িঘরও দালান করেও চিন্তাও করে নাই, মানুষের ধারে ধারে যাইতো, মানুষের কল্যাণে কাজ করতো, ওই লোকগুলো সব ছিটকে পড়ছে। ছিটকে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে যাদেরকে আপনি রাজনীতিবিদও বলতে পারেন, হুইচ ইজ ট্রু রাজনীতিবিদ না, তারা আবার ব্যবসায়িক বনে গেছে। সো এই দুজনের কিন্তু পার্থক্য আপনি খোঁজ করেই পাবেন না। একটু এখানে আপনাকে আমি এই বিষয়ে থামিয়ে বলতে চাই, বিএনপির যারা তৃণমূল নেতা, আমি যত জানি বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্ব আপনি দেখছেন পুরো বিএনপির, আর ভাইস চেয়ারম্যান তো রয়েছেনই। বিএনপির তৃণমূল সেটা শুধু বরিশাল না, পুরো দেশেরই, তাদেরও কিন্তু এমন একটা আক্ষেপ রয়েছে যে 5 আগস্টের পরের বিএনপিও ঠিক বদলে যাচ্ছে। তাদের যে ত্যাগ, যারা 15-16 বছর জেল খেটেছে কিংবা যাদের সম্পদ হানি হয়েছে, আগের স্বৈরাচারী সরকার যাদেরকে ঘরে থাকতে দেয়নি, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে থাকতে দেয়নি, তারা এখন তাদের যে প্রাপ্য মর্যাদা সেটি দল থেকে পাচ্ছে না, এমন কিন্তু একটু অভিযোগ বিএনপিতেও রয়েছে। আপনি যে কথাগুলো বললেন আগের সরকারের সঙ্গে তুলনা করে, তাহলে বিএনপি কি সেই পথেই হাঁটছে কিনা? না, বিএনপি সেই পথে হাঁটবে না। বিএনপি যদি ইতিহাস দেখেন আপনি, আগের সরকারের কথা যদি বলি, তাহলে প্রথমে পর্যালোচনা করেন 1971-এর পরে 1974 পর্যন্ত। তা আওয়ামী লীগ নিজেকে নিজে বিলীন করে দিয়ে নতুন একটা গঠন করছে, যার নাম বাকশাল। অর্থাৎ আওয়ামী লীগ নিজেকে নিজে বিলীন করে দিছে। এর এগেনস্টে যদি আপনি দেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং স্বার্থে উনি সবাইকে রাজনীতি করতে দিয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগ। সাথে আবার যেসব দল তখন নিষিদ্ধ ছিল, যেসব দলের নেতারা নিষিদ্ধ ছিল, তাদেরকেও সুযোগ করে দিয়েছে দেশে রাজনীতি করার জন্য, অর্থাৎ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি দাঁড়া করানোর জন্য। পরবর্তীকালে আসেন 1988 সালে আন্দোলন, আপনার দেখেন নেতৃত্ব দিচ্ছে বেগম জিয়া। কারণ যে দল গত 15 বছর সরকারে ছিল, সেই দল আন্দোলন করছে কিছুদিন করে, হঠাৎ করে আবার এরশাদ সাহেবের সাথে যাই ইলেকশনে জয়েন করলো 86 কিন্তু বেগম জিয়া কিন্তু নির্বাচনে যায়নি। উনি বলছেন যে আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চাই, এরশাদ সাহেবের অধীনে কোনো ভালো নির্বাচন হবে না, অতএব আমরা
চাই উনি পদত্যাগ করুক আগে, তারপরে একটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হোক। আবার 88 সনে এই ওই দল আওয়ামী লীগ রিজাইন করলো সংসদ থেকে, করার পরে আবার একসাথে আন্দোলন করলো, করে 90 সনে পদত্যাগ করার পরে এরশাদ সাহেব শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে একটা ইলেকশন হলো। তাহলে এই 3 বার বিএনপি অলওয়েজ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেছে, আপনি দেখলেন। পরবর্তীকালে দেখেন কারোর সঙ্গে আপোষ করেনি এবং পরবর্তীকালে 2010 সন থেকে, কারণ আমরা মনে করি বা আমি পার্সোনালি আমারটা বলি যে বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে এর ভিতরে সবচেয়ে প্রহসনমূলক চূড়া নির্বাচন হচ্ছে 2008 ডিসেম্বরেরটা। সেটা ছিল একটা আতাতের নির্বাচন। এর পরবর্তীকালে 2015 সালে আপনি দেখেন কোনো নির্বাচন হয় নাই। তার আগে আমরা জানি 154 জন। 2018-তে একই অবস্থা। 2018-তে নির্বাচনে গেল বিএনপি, কিন্তু রাতের অন্ধকারে সব ভোট শেষ হয়ে গেল। সো প্রতিবারেই বাংলাদেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে বিএনপির অবদান আছে। অতএব বিএনপি যদি ক্ষমতায় আসে আমি মনে করি না ওই ধরনের সিচুয়েশন দাঁড়াবে, হবে না তৃণমূল। আমার কাছে মনে হয় না। আমি মনে করি বিএনপি গণতান্ত্রিক পথেই হাঁটবে। আচ্ছা, এইখানে একটু বলতে চাই, আপনি একদম সেই জিয়াউর রহমানের সময় থেকে আপনি অনেক কথাই টানলেন এবং আপনিও বিএনপির অনেক পুরাতন একজন নেতা, এবং আপনিও আমরা বলতে পারি একদম সেই ব্যবসায়ী নেতা হিসেবে আস্তে 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 আজকে কেন্দ্র পর্যন্ত এসেছেন। আপনারও দীর্ঘ ইতিহাস রয়েছে, বিএনপির অবদান রয়েছে আপনার, এটি আমরা জানি। সেইখান থেকে জানতে চাই, আপনি যদি প্রবীণ নেতাও বিএনপি যে এই যে জিয়াউর রহমানের যে আদর্শের বিএনপি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার যে জিয়াউর রহমানের বিএনপি, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এখন অনেকেই অনেক কথা লিখতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে তরুণ প্রজন্ম, অনেক তরুণরা বিশেষ করে যারা বিএনপির সমালোচক কিন্তু বিএনপিকে ভালোবাসে আমরা দেখি, তারা অনেক সময় লিখছে যে বিএনপি জিয়াউর রহমানের যে আদর্শ সেখান থেকে বর্তমান বিএনপি ধীরে ধীরে সরে যাচ্ছে। আপনি একজন বিএনপির প্রবীণ নেতা হিসেবে কি মনে করেন, বিএনপিকে আসলেই জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যাচ্ছে কিনা? আমি সত্য জানবো তো দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম রাজনৈতিক সংশয় নিয়ে। যদি জানতে চাচ্ছিলাম মিন্টু ভাই যে বিএনপি কি জিয়াউর রহমানের যে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের যাকে বলা হয় প্রতিষ্ঠাতা, যিনি এই বিষয়টি এনেছেন রাজনীতিতে, সেই তার আদর্শ থেকে সরে যাচ্ছে কিনা, এমন একটি কথা অনেকে আক্ষেপ করে বলে। তারাও বিএনপিকে ভালোবাসে কিন্তু সমালোচনার জায়গা থেকে বলে। আপনি কি মনে করছেন, সরে কি যাচ্ছে? আমি মনে করি না, এই জন্য মনে করি না। দেখুন, প্রথম কথা হলো, একটা তো একটু আগে আপনাকে ইতিহাস বললাম, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে করার জন্য আমাকে একটা ভূমিকা দিলাম। তাতে আপনি দেখবেন যে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, পরবর্তীকালে আবার একই নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, যিনি উত্তরসূরি অব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, মানে অ্যাক্টিভ নেতৃত্বটা দিচ্ছেন আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান সাহেব। এনারা সবাই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অধিকার আদায়ের আন্দোলনে তাদের একনিষ্ঠভাবে তারা কাজ করে যাচ্ছে। ব্যক্তিগত ত্যাগ। অতএব ওই গণতান্ত্রিক পার্সপেক্টিভে আমি মনে করি না যে কোনো রকমের আদর্শ বিচ্ছেদ হয়েছে। এখন আপনি আসেন যে তরুণদের কথা যেটা আপনি বললেন, দেখুন, প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে অনেক বেশি ধরেন শিক্ষিত, মেধাবী হয়, চিন্তার জায়গা থেকে একটু এগিয়ে থাকে, অনেক বেশি প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি একদম। আপনি যদি দেখেন যে 8000 বছর ধরে মানুষ একটা যুগে ছিল কৃষি যুগ বলে, 8000 বছর একইভাবে জীবনযাপন করছে। পরবর্তীতে যখন 1750 সনে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হইল উইথ দ্য স্টিম ইঞ্জিন, তারপরে মনে করেন এই যে স্টিম ইঞ্জিনের সাথে বিদ্যুতের আবিষ্কার, স্টিম ইঞ্জিন, অমুক তমুক, এগুলি কয়লার ব্যবহার, এগুলির ফলে যে বিজ্ঞানের যুগে আমরা প্রবেশ করছি,
যে ইন্ডাস্ট্রিয়াল যুগে আমরা প্রবেশ করছি, তাতে মানুষের মনোজগতে বিরাট পরিবর্তন আসছে। এরপরে 200 বছর পরে 1960-70 দশকের দিকে বিরাট পরিবর্তন আসে মানুষের জীবনে, যেগুলি আমরা কখনো ধারণাও করি না। যেমন কেউ কেউ ইন্টারনেট ধারণা করছিলেন না আপনারা? না, নিশ্চয়ই কথা বলতে হবে। কত যে প্রযুক্তি এসছে আবার চলে গেছে। যেমন মনে করেন এই যে এখন যে আমরা কপি করি, একটা আসছিল মধ্যখান দিয়ে বলতো যে জেরক্স মেশিন, ওই যে কপি প্রিন্টিং মেশিন, এটা দিয়ে আমরা পাঠাইতাম, ওই যে মেসেজ পাঠাইতাম। এটা ভাই 5 বছর পরে উঠে গেছে, ইন্টারনেট আসার পরে, ইমেইল আসার পরে। তো প্রতিটি প্রজন্ম যেই প্রযুক্তি দেখতেছে, যে প্রযুক্তি নির্ভর জীবনযাপন করতেছে, তাতে আপনার কাছে মনে হইতে পারে, মানে যারা ইয়ং, মনে হইতে পারে যে আমাদের এই বাপ দাদারা হয় অত ভালো ছিল না, বা ভালো ছিল, কিছু একটা পরিবর্তন তাদের লাগবে। জি জি, সেই পার্সপেক্টিভে মনে হইতে পারে যে আমরা আমাদের দল অনুসারী অনুগামী হিসাবে আদর্শ থেকে বিচ্যুত আমি মনে করি না। এটা হলো দুই প্রজন্মের চিন্তাধারার পার্থক্যটা। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু ছোট করে জানতে চাই। বর্তমান যে পরিস্থিতি, আপনি জানেন যে এই 2024-এর যে 36 জুলাই বা 5 আগস্ট যাই বলি, তার মধ্য দিয়ে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য একটি ছিল, সেখান থেকে এই তরুণ প্রজন্ম যাদের নিয়ে আপনি এতক্ষণ বললেন, তারা মনে করে যে সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। তো এখন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের মানে ভারত বাংলাদেশের খুবই প্রভাবশালী প্রতিবেশী, এটি মানতেই হবে। বাস্তবতা অগ্রাহ্য করার কোনো কারণ নেই। ভারত আমাদের সব দিক থেকেই আমাদের থেকে অনেক এগিয়ে। সেখানে বিএনপির অবস্থান এখন কি আসলে, এটি নিয়েও তরুণরা কথা বলে নানান সময়। এই ব্যাপারে আমি বিএনপিকে বাদ দিয়া আমি নিজের কথাটাই বলি। জি জি, বাট একজন তো বিএনপি থেকে খুব দূরে তা না, বাট পার্টির জন্য বলা তো একটু মুশকিল। প্রথম কথা শুনেন, প্রথম কথা, আপনি একটা মানুষ বউ বদলাতে পারে, তাদের হাজব্যান্ড ওয়াইফ একজন একজনকে ভালো লাগলো না, কিছু একটা অসন্তুষ্টি হইলো, তো সেপারেশন হয়ে গেল। কিন্তু প্রতিবেশীকেও বদলাতে পারে? বদলাতে পারে না। অতএব বিএনপির বা আমাদের নিজস্ব চিন্তাধারা হইল সবসময় প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখা ভালো, কিন্তু নিজস্ব সম্মানের ভিত্তিতে এবং ইকুয়ালিটি ভিত্তিতে, অর্থাৎ সমান সমান। এটিই চাই জনগণ, এটিই চায়। 2 নম্বর হলো, ইভেন অ্যাডাম স্মিথ 1750 সালে 92 সনে বলে গেছে যে কোনো দেশ যদি প্রতিবেশীদের সাথে যদি ভালো সুসম্পর্ক রেখে ঠিকমতো বাণিজ্য না করে, তাহলে সে অন্য কোনোভাবে ধনী রাষ্ট্র হতে পারব, কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হতে পারব না। সো আমরা মনে করি আমাদের হইল যে আমরা আমাদের ইকুয়ালিটি ভিত্তিতে নিজেদের সম্মান বজায় রেখে, নিজেদের পুরাপুরি মানে ইকুয়ালিটির বাংলাটাকে মানে ব্যক্তিত্ব রেখে, দেশের মর্যাদা সমানে সমানে করে, আমাদের দেশের মর্যাদা রক্ষা করে, নিজেদের মর্যাদা রক্ষা করে সুসম্পর্ক রাখা হইল বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। বিএনপি সেই অবস্থানে বিএনপি ওইটাই বিশ্বাস করে। আরেকটা বিষয় জানতে চাই, এখন যেটি সবচেয়ে আলোচনা চলছে, যেটি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গন মানে খুব স্থবির বা অস্থির দুটোই বলা যায়, মানে এই ডিসেম্বরে নির্বাচন হওয়া নিয়ে, মানে আপনারা কেন ডিসেম্বরে আটকে গেলেন? ডিসেম্বরেই কেন হতে হবে? গত 16-17 বছর তো অপেক্ষা করছেন, বা এই সরকার আসার পর 10 মাস করলেন, সেটি জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডক্টর নজরুল বলেছে জুন, মানে এটি কি কারণ? কি ছোট করে যে বলবেন? না, আমরা কেন ডিসেম্বরে চাইলে তো ভেরি সিম্পল। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, একটা অবাধ সুষ্ঠু গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে জনগণ অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য তো 16 বছর আন্দোলন করতেছি। আমাদের প্রায় 2 লক্ষ 3 লক্ষ লোক জেলে গেছে, 62 লক্ষ কেস আমাদের নামে ফাইল করা হয়েছে, 1,50,00,000 লোককে আসামি করা হয়েছে। তো আমরা তো একই নীতিতে আছি যে আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে। সেটি 8-6 মাস বাড়ালে সমস্যা কোথায়? আমাদের সমস্যা আছে, আমরা জনগণকে
অনির্বাচিত সরকার দ্বারা কেন পরিচালিত করবেন, কেন জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন? কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হলো যারা থাকতে চান ওনারা কেন থাকতে চান? ক্ষমতার লোভে? তারা বলছেন তারা সংস্কার করবেন, তারা এই সেজন্য কে ম্যান্ডেট দিচ্ছে সংস্কার করার? তারা বলছেন যে জনগণ তাদেরকে ডেকে এনে জনগণের বসিয়েছে। ম্যান্ডেট ছাড়া কোনোদিন সংস্কার করা যায় না, করলে সেটা ট্যাক্সই হয় না। এটা আপনাকে 100% ধরে নেন, এটাই হলো ইতিহাস, এটাই ভবিষ্যতেও আপনার দেখবেন। একদম শেষ প্রশ্ন 10 সেকেন্ডে জানতে চাই, শেষ পর্যন্ত কি 2-3 মাস ছাড় দিবেন ডিসেম্বর থেকে না। যদি চায় একদম? ঐক্যমত্যের ভিত্তিতে, কথাবার্তার যুক্তির ভিত্তিতে সরকার যদি একবার পেছাইতে যায়, অবশ্যই আমি মনে করি না বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে গোধরে বসে থাকবে। কিন্তু আপনি এখন জুলাইতে কোন, জুন জুলাই, আর আপনি তো বলছেন ডিসেম্বর থেকে জুন, তো আমরা তো ডিসেম্বরেই যাচ্ছি, আপনার কথার ভিতরেই আছে। কিন্তু আপনার নির্দিষ্ট মানে তারিখ চান বা মাসটা অন্তত চান, আমরা সেটি চাই দিয়ে দেব। আপনি রোড ম্যাপ দেন, নির্দিষ্ট হ্যাঁ, নির্দিষ্টভাবে রোড ম্যাপ দেন, তারপরে কথাবার্তা বলে একজাক্ট ডেট ঠিক করে দেবেন। জি, জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলেছেন। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিশেষ অতিথির সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক নানান বিষয় নিয়ে, এবং সর্বশেষ যে বিষয়টি এসে তিনি একমত হয়েছেন বা তিনি যেটি চান যে দেশের যে এখন রাজনৈতিক একটি অস্থিরতা চলছে বা অর্থনৈতিক স্থবিরতা রয়েছে, এটি একটি নির্বাচিত সরকার আসবার পর কেটে যাবেন বলে তিনি প্রত্যাশা করছেন, এবং এজন্য তিনি বলেছেন যে একটু নির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপ যদি এই সরকার দেয়, তাহলে চলমান যে দেশের একটি অস্থিরতা রয়েছে বা নানান সংকট রয়েছে তাও পুরোপুরি কেটে যায় বলে তিনি প্রত্যাশা করছেন। সে প্রত্যাশা আজকে আমরা শেষ করছি। শুভরাত্রি।